গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, চিঠি। 1:30টায় ছুটি হয়ে গেল। শনিবারের অফিস। পূর্ণেন্দু তার সহকর্মী বন্ধুকে বলল, সেদিন সিনেমা করছিলে, চলো যাই যতীন। আজ ম্যাটিনি শোয়ের টিকিট কেটে যে কোনো একটা ঘরে ঢুকে পড়ি। ছবি ভালো হলে তো দেখব, আর যদি খারাপ হয় তো আরও ভালো, দিব্যি বসে বসে গল্প করব। যতীন হেসে বলল, খুব লোভনীয় প্রস্তাব, কিন্তু আমার যে ভাই একটু মুশকিল আছে। শ্রীমতীকে নিয়ে এখনই দৌড়তে হবে তার বাপের বাড়ি। গিয়ে দেখব সেজেগুজে বসে আছে, একটু এদিক ওদিক হলে আর রক্ষে নেই। মান ভাঙাতে ভাঙাতে রাত ভোর হয়ে যাবে। পূর্ণেন্দু বলল, তাই নাকি? যতীন বলল, মেয়েদের কথা আর বলো না ভাই। এমন সেন্টিমেন্টাল জীব নিয়ে ঘর গেরস্থালি করা যে কি শক্ত, তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিয়েটে না করে তুমি বেশ আছো। বিয়ের দিন উপলক্ষে সেদিন একটা ঘড়ি কিনে দিয়েছি, জানো তো। আজকাল আবার ওই এক ফ্যাশন হয়েছে, শাঁখা চুড়ির মাঝখানে আর একটি হাত ঘড়ির গয়না থাকা চাই। পূর্ণেন্দু বলল, ভালোই তো। যতীন বলল, ভালো মানে? সাত করে নিজের বিপদ নিজে ডেকে এনেছি। এখন নাইতে খেতে শুতে সবসময় সেই ঘড়ির কাঁটায় নয়নতারা দুটি নিবদ্ধ। মিনিটে মিনিটে কথায় কথায় কৈফিয়ত। অফিস থেকে ফিরতে 25 মিনিট লাগে, কিন্তু আজ 16 মিনিট 33 সেকেন্ড কেন বেশি লাগলো? আর বলো না, তোমার বান্ধবী আমাদের ম্যানেজারকেও হার মানিয়েছে। অফিসে পৌঁছে তার কাছে কৈফিয়ত, আর বাড়িতে ফিরে গিয়ে শ্রীমতীর কাছে। একেবারে হয়রান হয়ে গেলুম পূর্ণেন্দু। ডালহৌসি স্কোয়ারের মোড়ে এসে যতীন গাঙ্গুলি যেভাবে ভিড় ঠেলে টালিগঞ্জগামী ট্রামটিতে ঢুকে পড়ল, তাতে ও যে জীবনে, বিশেষ করে দাম্পত্য জীবনে শ্রান্ত হয়েছে তা মোটেই মনে করবার কারণ নেই। বিয়ে করে বেশ সুখে আছে যতীন। চারো অ্যাভিনিউতে স্বামী স্ত্রী মিলে ছোট্ট একটি ফ্ল্যাট নিয়ে থাকে। ওর স্ত্রী সুনন্দাকে দেখেছে পূর্ণেন্দু। দেখতে মোটামুটি সুন্দরী। বিয়ে পড়তে পড়তে বিয়ে হয়েছিল। গতবার পাশ করেছে। 21-22 বছর বয়স। মুখখানা আরও কচি কচি মনে হয়। যতীনের বয়স অবশ্য একটু বেশি। হিসেব করে দেখেছে পূর্ণেন্দু, একই বছরে ওরা বিয়ে পাশ করেছে। যতীন তারই সমবয়সী। 33-34-এর কম হবে না বয়স। অবশ্য যাতে কম দেখায় তার জন্য চেষ্টার ত্রুটি নেই। রোজ শেভ করে, টয়লেট ব্যবহার করে। একটু বেশি বয়সে বিয়ে করলে প্রথম মানুষের অমন একটু আদেকলাপনা হয়। দোষ নেই যতীনের। পূর্ণেন্দু মনে মনে হাসল। তারপর ভিড় ঠেলে উঠে পড়ল শ্যামবাজারের বাসে। না, একা একা সিনেমা দেখা কোনো কাজের কথা নয়, বড় বোরিং। গত 10 বছরের মধ্যে একবারও সে একা সিনেমা দেখেনি। কিন্তু 2 বছর আগে সেই 10 বছর ব্যাপী একটি অধ্যায় শেষ হয়ে গেছে। সে কথা মনে করে আর লাভ কি? সীতারাম ঘোষ স্ট্রিটের পুরনো মেসটিতে ফিরে এলো পূর্ণেন্দু। দোতলায় উত্তর পূর্ব কোণের ঘরটিতে তালা ঝুলছে। পকেট থেকে চাবি বের করে খুলল। ডবল সিটের ছোট্ট ঘর। পূর্ব পশ্চিমে পাশাপাশি দুখানা তক্তপোষ পাতা। মাঝখানে আধ হাত খানেক ফাঁক। পূর্ণেন্দু চেয়ে চেয়ে দেখল। পশ্চিম দিকে তক্তপোষে সহকর্মী প্রৌঢ় অক্ষয়বাবুর বিছানাটি সযত্নে মোড়া। তার সুটকেসটি অদৃশ্য। বোঝা গেল তিনি এতক্ষণে বর্ধমানগামী লোকাল ট্রেনে গিয়ে উঠেছেন। প্রত্যেক শনিবার বাড়ি যান অক্ষয়বাবু, সোমবার সকালে ফেরেন। তক্তপোষের ওপর ছোট্ট একটু ফর্দ পড়ে রয়েছে। ফর্দের প্রথমে আছে গন্ধ তেল 1 শিশি, তারপর বার্লির কৌটো, তারপর তালমিছরি, তারপর সংসারের আরও অনেক জিনিসের নাম। কিন্তু গন্ধ তেলের উপরেই দৃষ্টি স্থির হয়ে রইল পূর্ণেন্দুর। অক্ষয়বাবুর নিজের হাতে লেখা ফর্দ। প্রত্যেকটি জিনিসের নামের বাদিকে পেন্সিলের দাগ। কোনো জিনিসই নিতে ভোলেননি অক্ষয়বাবু।
তাড়াতাড়িতে ফর্দটি শুধু ভুলে ফেলে গেছেন। 7টি না 8টি যেন ছেলেমেয়ে হয়েছে অক্ষয়বাবুর। গন্ধতেলের নামটি তবু উপরেই থাকে। এবার নিজের তক্তপোষখানার দিকে চোখ পড়ল পূর্ণেন্দুর। রাত্রের বিছানাটা এখনো পাতায় আছে। নিজের বিছানা গুছিয়ে রাখতে ভারী আলস্য পূর্ণেন্দুর। সে আলস্য ইদানিং আরও বেড়েছে। এই নিয়ে অক্ষয়বাবু তাকে মাঝে মাঝে উপদেশ দেন, মাঝে মাঝে ঠাট্টা তামাশা করেন। আজও আধময়লা চাদরটার উপর খানতিন বই আর মাসিকপত্র ছড়ানো পড়ে রয়েছে। গীতবিতানের পাতাটি খোলা। প্রথম গানের প্রথম কলিটি চোখে পড়ল, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে। বোতাম খুলে পাঞ্জাবিটা সেই গীতবিতানের উপর ছুঁড়ে ফেলল পূর্ণেন্দু। গেঞ্জিটাও খুলল। তারপর কাপড় ছেড়ে লুঙ্গিটা পরতে পরতে শিয়রের কাছে ছোট্ট টেবিলটির উপর চোখ পড়ল পূর্ণেন্দুর। দুদিকের বইয়ের স্তূপ। মাঝখানের খালি জায়গাটুকুতে কালো রঙের তার চশমার খাপটি চাপা দেওয়া ভাঁজ করা নীল রঙের একখানি চিঠি। বুকের ভেতরের খানিকটা রক্ত যেন ছলাৎ করে উঠল পূর্ণেন্দুর। আশ্চর্য, এ চিঠি এখানে এলো কোত্থেকে? অফিসে যাওয়ার আগে তো চিঠি দেখে যায়নি পূর্ণেন্দু, রেখে তো যায়নি। এ খোলা চিঠি এখানে কে রাখল? চশমার খাপটি সরিয়ে রেখে চিঠিখানা হাতে তুলে নিল পূর্ণেন্দু। ভাঁজ খুলল। কি করে যেন ভিজে গেছে কাগজখানা, খানিকটা ঝাপসে গেছে লেখা, তবু পড়া যায়, বেশ পড়া যায়। প্যাডের পুরো একটি পাতায় মাত্র 2টি লাইন। তোমার সঙ্গে কথা আছে, চিঠি পেয়ে চলে এসো, আরতি। কাগজের উপরে নিচে বাকি অংশ সাদা। সাদা নয়, নীল। 2টি লাইন ছাড়া বাকি সব জায়গা ফাঁকা। কিন্তু ফাঁকায় কি বলা যায়? তবু 2 বছর আগে যে অধ্যায় শেষ হয়ে গেছে, নিজের হাতে যে অধ্যায়ের সে পূর্ণ ছেদ টেনে দিয়ে গেছে, 2 বছর বাদে সেই আবার এ চিঠি লিখল কোন লজ্জায়? লিখতে কি তার হাত কাঁপল না? কিন্তু ও কখন এসেছিল? নিশ্চয়ই অক্ষয়বাবুর অফিস থেকে ফেরবার পর আর তার বেরিয়ে যাওয়ার আগে। সে সময়টুকু নিশ্চয়ই 10-15 মিনিটের বেশি নয়। তাই তাড়াতাড়িতে 2 লাইন লিখে গেছে আরতি, বেশি লেখার সময় পায়নি। মেসের চাকর গোবিন্দ এসে ঘরে ঢুকল। কালো বেটেখাটো চেহারা, ঠোঁটের ওপর আবার গোঁফ রেখেছে। কখনো গোঁফ রাখে, কখনো কামিয়ে ফেলে। কিসে সবচেয়ে ভালো দেখাবে সে সম্বন্ধে কখনো সম্পূর্ণ মন স্থির করতে পারেনি। বয়স 20 থেকে 22-এর মধ্যে। এ সময় মন একটু চঞ্চলই থাকে। গোবিন্দ বলল, পূর্ণেন্দুবাবু, বিকেলে কি খাবেন? কি আনবো আপনার জন্য? পূর্ণেন্দু বলল, সে কথা পরে হবে। তুই আগে বলতো, তো সেই দিদিমণি কখন এসেছিলেন, কখন রেখে গেছেন চিঠি? অক্ষয়বাবুর মতো মেসের 4 বছরের পুরনো চাকর গোবিন্দও সব জানে। ওর কাছেও লজ্জা নেই পূর্ণেন্দুর। গোবিন্দ একটু হেসে বলল, আগে তিনি তো আসেননি পূর্ণেন্দুবাবু। চিঠি ডাকে এসেছে। পিয়ন জলের মধ্যে ফেলে দিয়েছিল, অক্ষয়বাবু কুড়িয়ে পেয়েছেন। পূর্ণেন্দু ভ্রু কুঁচকে রুক্ষস্বরে বলল, তা খামটা কি হলো? খামের ভেতর থেকে বেরোলো কি করে চিঠিটা? গোবিন্দ বলল, আগে আমার কোনো দোষ নেই বাবু, অক্ষয়বাবু সব জানেন। ভিজে খামের মুখটা নাকি আগেই খুলে গিয়েছিল। পূর্ণেন্দু প্রতিবাদ করে বলল, মিথ্যে কথা। এ চিঠি তিনি নিশ্চয়ই নিজে খুলেছেন, খুলতে পারেননি, ছিঁড়ে ফেলেছেন। খামটা তারপর ফেলে দিয়েছেন বাইরে। সত্যি করে বল, তাই কি না? ধমক খেয়ে গোবিন্দ বলল, আমি কিছু জানি নে বাবু, আমার কোনো দোষ নেই। পূর্ণেন্দু বলল, তোর দোষের কথা কে বলছে? কিন্তু অক্ষয়বাবুর কি প্রবৃত্তি দেখত। বুড়ো হতে চললেন, 8-9টি ছেলের বাপ, এখনও তার এসব কৌতূহল গেল না? আগেও তিনি আমার চিঠি মাঝে মাঝে খুলে দেখেছেন। কিন্তু আগে যা করেছেন, এখন তার বিয়ে হয়ে গেছে, এখন সে পরস্ত্রী, চিঠিতে কত কি থাকতে পারে। তার চিঠি কি খোলা উচিত হয়েছে অক্ষয়বাবুর? গোবিন্দ সায় দিয়ে বলল, না বাবু, মোটেই উচিত হয়নি।
হঠাৎ পূর্ণেন্দুর খেয়াল হলো সে কাকে কি বলছে। তাড়াতাড়ি সামলে নিয়ে বলল, তুই তুই যা, এখানে টোস্ট আর এক কাপ চা নিয়ে আয় নিচের রেস্টুরেন্ট থেকে। গোবিন্দ বলল, আর কিছু খাবেন না বাবু? পূর্ণেন্দু বলল, না, আর কিছু না। পকেট থেকে একখানা সিকি বের করতে গিয়ে দুখানা সিকি বের করে বসল পূর্ণেন্দু। গোবিন্দর হাতে দিয়ে বলল, 4 আনা বেশি দিলাম, তুইও কিছু খেয়ে নিস। গোবিন্দ লজ্জিতভাবে বলল, আমাকে আবার কেন দিলেন পূর্ণেন্দুবাবু? পূর্ণেন্দু হেসে বলল, থাক থাক, তোর আর ভদ্রতা করতে হবে না, যা তাড়াতাড়ি নিয়ে আয় গিয়ে চাটা। গোবিন্দ বেরিয়ে গেল। পূর্ণেন্দু ভাবতে লাগলো, আশ্চর্য, ফের এমন একটি চিঠি কেন লিখতে গেল আরতি? তোমার সঙ্গে কথা আছে। সব কথাই তো শেষ হয়ে গেছে, আর কোন কথা বাকি? 2 বছর আগে, গত 10 বছর ধরে কত কথাই তো বলেছে তারা, মুখে বলেছে, চিঠিতে বলেছে, ভবিষ্যতের কত ছবি তো এঁকেছে বছরের পর বছর পূর্ণেন্দু আর আরতি। কিন্তু কি মূল্য রইল সেসব কথার, সেসব ছবির, সেসব প্রতিশ্রুতির? ভেঙে তো গেল। এ ভাঙনের জন্য আর কাউকে দায়ী করা যায় না, দায়ী তারা নিজেরাই। আরতির কাছে প্রথমে দাদার বন্ধু বলেই পরিচিত হয়েছিল পূর্ণেন্দু। তারপর বছর 6 আলাপে আরতির নিজেরও বন্ধু হল। পূর্ণেন্দু তখন 4th ইয়ারের ছাত্র, আরতি প্রথম কলেজে ঢুকেছে। আরতির বাবা স্মল কজ কোর্টের উকিল, শ্যামবাজারে বাসা করে থাকেন। অনেকগুলি ছেলে মেয়ে, তার মধ্যে অরুণ বড়, তারপরে আরতি। পূর্ণেন্দুরও বাবা মা আছেন, গায়ের বাড়িতে থাকেন। ছেলেকে কলকাতার হোস্টেলে রেখে খুব নিশ্চিন্ত থাকতে পারেন না। সপ্তাহে 2খানা করে চিঠি লিখে খোঁজ নেন পূর্ণেন্দুর শরীর কেমন আছে, পড়াশুনো কেমন চলছে তার। জবাব দিতে দেরি হলে বাড়ি থেকে টেলিগ্রাম আসে। বুড়ো বাপমার পূর্ণেন্দু একমাত্র সন্তান। ও যখন 4th ইয়ারে উঠল তখন থেকেই তারা তার বিয়ের সম্বন্ধ খুঁজতে লাগলেন। কনে দেখাদেখি চলতে লাগলো। কিন্তু বিয়ে পাশ করে পূর্ণেন্দু সোজা বাবা মাকে জানিয়ে দিল বিয়ে সে করবে না। যখন করবে তখন সে নিজেই জানাবে। তারা যেন অনর্থক পাত্রী খুঁজে না বেড়ান। পূর্ণেন্দুর বাবা মনমোহন চক্রবর্তী চলে এলেন কলকাতায়, ক্যানিং হোস্টেলে ওর রুমমেটের কাছে। বন্ধুদের কাছে খোঁজখবর নিয়ে জানলেন পূর্ণেন্দুর অমতের আসল কারণটা কি। খুঁজে খুঁজে আরতিদের বাসাও বের করলেন। অলক্ষ্যে থেকে দেখলেন মেয়েটিকে। তারপর ছেলেকে এসে বললেন, তুই যার পেছনে পেছনে ঘুরছিস সে তো কায়েত, ওর বাবার নাম শুনলাম অমূল্যচন্দ্র। পূর্ণেন্দু বলল, ঠিকই শুনেছেন। মনমোহন বাবু বললেন, তাছাড়া মেয়ে তো দেখলাম কালো, মেয়ে তো সুন্দরী নয়। পূর্ণেন্দু বলল, ঠিকই দেখেছেন। মনমোহন বাবু বললেন, তবে তুমি যা ভেবেছ তা কিন্তু হবে না বাপু। ওই মেয়েকে তুমি বিয়ে করতে পারবে না। তা যদি করো তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। পূর্ণেন্দু বলল, আপনি ভাববেন না, স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আমি বিয়ে করছি না। গায়ে গিয়ে আরও 2-1টি সম্বন্ধের কথা ছেলেকে জানালেন মনমোহন বাবু। তারা ভদ্র ঘরের বামুনের মেয়ে, দেখতে লক্ষ্মীর মতো। কলেজে পড়া সরস্বতীদের মতো বিদ্যা না থাকলেও গৃহস্থ ঘরের উপযোগী ভালো লেখাপড়ায় জানে। খামের মধ্যে তাদের ফটো পাঠালেন মনমোহন বাবু। কিন্তু পূর্ণেন্দু তার মত বদলাল না। রাগ করে মনমোহন বাবু পড়ার খরচ বন্ধ করে দিলেন। পূর্ণেন্দু হোস্টেল ছেড়ে মির্জাপুরের সস্তা মেসে গিয়ে ঢুকল। 2-3টে টিউশন নিয়ে পড়া আর থাকা খাওয়ার খরচ চালাতে লাগল। আরতি বলল, তোমারই বা এত একগুঁয়ে স্বভাব কেন? বাপমার বাধ্য ছেলে হয়ে বিয়ে করে ফেললেই তো পারো। পূর্ণেন্দু হেসে বলল, হ্যাঁ তা পারি, তুমি মত দিলেই পুরুত ডাকি। আরতি বলল, আহা, কিন্তু পুরুত ডাকলেই তো শুধু হবে না, রেজিস্ট্রারের কাছেও যেতে হবে, মেলা ঝামেলা। তার আগে কলেজের পাঠটা শেষ করে ফেলি,
ডিস্টিংশন নিয়ে বিএ পাশ করল আরতি। পূর্ণেন্দু শুধু তার প্রেমে পড়েনি, কড়া মাস্টারের মতো তাকে পড়িয়েওছে। নিজেও একটা চাকরি জোগাড় করে নিয়েছে ইন্স্যুরেন্স অফিসে। এবার আর আরতির আপত্তি নেই। ওর মা আগেই মারা গিয়েছিলেন, বাবা আর দাদা নিমরাজি। কিন্তু পূর্ণেন্দুর বাবা পড়লেন অসুখে, ক্যান্সারে ভুগলেন প্রায় বছর দেড়েক। পূর্ণেন্দু বাবার কাছে চলে গেল, তার চিকিৎসা আর সেবা শুশ্রূষায় নিজেকে নিযুক্ত রাখল। আরতির বাবা এক গোপন চিঠিতে লিখলেন, তোমার বাবার অসুখ শিগগির সারবে বলে তো মনে হয় না। তুমি কলকাতায় এসে বিয়েটা সেরে যাও। আরতির বিয়ে না দেওয়া পর্যন্ত আমি অনিমা আর অঞ্জলিকে পাত্রস্থ করতে পারছি না, অথচ ওদের সম্বন্ধ ঠিক হয়েই আছে। পূর্ণেন্দু লিখল, বেশ তো, ওদের বিয়ে দিয়ে দিন। বাবা যার রোগশয্যায়, তার কি এই বিয়ে করার সময়? আপনি নিজেও তো ছেলেমেয়ের বাপ। আরতি বলল, তুমি ওদের বিয়ে দিয়ে দাও বাবা, আমি বিয়ে করব না। অনিমা অঞ্জলির বিয়ে হয়ে গেল। বাবার চিকিৎসার জন্য তালতায় ডাক্তার লেনে বাসা করল পূর্ণেন্দু। মাও এলেন। বাড়ি রইল এক জ্ঞাতি কাকার তত্ত্বাবধানে। পূর্ণেন্দু বাসা করল, কিন্তু সে বাসায় আরতির ঢোকা নিষেধ। রোগ শয্যায় পূর্ণেন্দুর বাবা তাতে দুঃখ পাবেন, আর কদিনই বা আছেন, তাকে কষ্ট দিয়ে লাভ কি? আরতি গম্ভীর মুখে বলল, বেশ, ওর অসুখ যতদিন না সারে ততদিন আমাদের দেখা সাক্ষাৎ বন্ধ থাক। কিন্তু দেখা সাক্ষাৎ বন্ধ রইল না, চিঠিপত্রের আদান প্রদানও চলল। পূর্ণেন্দুর বাবা সেরে উঠলেন না, মারাই গেলেন। মাও বসন্ত রোগে মারা গেলেন অল্পদিন বাদে। বাসা তুলে দেওয়ার আগে পূর্ণেন্দু বলল, আরতি, তুমি এসো এবার। যারা বাধা দিয়েছেন, যারা দুঃখ পেয়েছেন, তারা তো চলেই গেলেন। আরতি বলল, ছি, এখনো তোমার ন্যাড়া মাথা ভালো করে ঢাকিনি। বিয়ে তো দায়সারা কাজ নয়। মন যখন তৈরি থাকে তখনই তাতে সায় দেওয়া ভালো, তার আগে নয়। পূর্ণেন্দু প্রতিবাদ করে বলল, আমার মন তৈরি আছে। আরতি বলল, কিন্তু মাথা এখনো তৈরি হয়নি। ন্যাড়া মাথায় শোলার মুকুট কী করে বসবে? আরতি একটু হাসল, তারপর ফের গম্ভীর মুখে বলল, দেখো, আমিও খুকি নই, তোমারও বয়স হয়েছে। আমরা দুজনেই দুজনের মন বুঝি। বাপ মাকে হারিয়ে তোমার যা মনের অবস্থা, তাতে এখনই বাসর ঘরের আয়োজন করলে তোমার ওপর জুলুম করা হবে। কিন্তু শত হলেও বাঙালির মেয়ে তো, রাঙা চেলি আর চন্দন পরে আমি প্রথমে বাসর ঘরেই ঢুকতে চাই। শ্মশানে গিয়ে শোকসঙ্গিনী হতে চাইনি। বিয়েটা আনন্দ ফুর্তির ব্যাপার, নীরস কর্তব্য পালন বলে অন্তত আমি একে মনে করি নে। পূর্ণেন্দু বলল, বেশ তো। কিন্তু পূর্ণেন্দুর ন্যাড়া মাথা ঢাকতে না ঢাকতে আরতিদের পরিবারেও বিপদ দেখা দিল। প্লুরেসির দোষ অরুণের আগে থেকে ছিল, এবার সেটা টিভিতে গিয়ে দাঁড়ালো। তার জন্য হাসপাতালে বেডের ব্যবস্থা করা, চিকিৎসার খরচ জোগানোর কাজে আরতি ব্যস্ত হয়ে পড়ল। মাস্টারে আগেই নিয়েছিল, এবার টিউশনে নিল গোটা 2। অরুণ বলল, এ কি করছিস, তুইও অসুখে পড়বি যে। আরতি বলল, না দাদা, আমার কিছু হবে না। অরুণ বলল, কিন্তু বিয়েটা এবার সেরে ফেল, আর দেরি করছিস কেন? আরতি বলল, কি যে বলো দাদা, তুমি রইলে হাসপাতালে শুয়ে আর আমি বিয়ে করব? পারিবারিক কর্তব্য কি শুধু তোমার বন্ধুরই আছে দাদা, আমার নেই? তুমি সেরে ওঠো, তারপরে সব ভাবা যাবে। কিন্তু ভালো করে সেরে উঠতে উঠতে বছর 3-4 লেগে গেল অরুণের। এই কবছর পূর্ণেন্দু আর আরতি যে শুধু ঝগড়াই করেছে তা নয়, হৃদয় মনের কথার আদান প্রদানও করেছে। ছুটি ছাটায় শুধু কলকাতার ধারে কাছের জায়গাগুলিতে যে ওরা একসঙ্গে বেরিয়েছে তা নয়, শিলং পাহাড়ে, দার্জিলিং পাহাড়ে চড়াই উতরাই করেছে। হাতে হাত দিয়ে বেরিয়েছে গোপালনগর আর বিশাখাপত্তমের সমুদ্রের ধারে। সারা বছর ধরে পূর্ণেন্দু টাকা জমিয়েছে, কিছু কিছু সঞ্চয় করেছে আরতিও। তারপর দুজনে একসঙ্গে বেরিয়ে পড়েছে।
কত চটিতে কত হোটেলে যে ওদের রাত কেটেছে তার আর ঠিক নেই। কিন্তু স্থায়ী ঘর বাঁধবার বেলায় কিছুতেই দুজনের পঞ্জিকার দিনক্ষণ মেলেনি। বিয়ের সম্বন্ধে কথা উঠলেই কোনো না কোনো একটা ব্যাপার নিয়ে দুজনে ঘোর তর্ক করেছে, ঝগড়া করেছে। তারপর কিছুদিন কথাবার্তা দেখা সাক্ষাৎ বন্ধ রয়েছে দুজনের মধ্যে। কিন্তু ফের যখন বাইরে যাবার সময় হয়েছে তখন সন্ধিপত্রে স্বাক্ষরের গরজ দেখা দিয়েছে দুজনেরই। আরতির বাবা সন্ন্যাস রোগে মারা গেলেন। সন্ন্যাসিনী মেয়ের বিয়ে আর তিনি দেখে যেতে পারলেন না। অরুণ বিরক্ত হয়ে বলল, তোদের যা খুশি তাই কর। সাধারণভাবে ওরা যে কোনো দিন বিয়ে করবে বন্ধুবান্ধব সে আশায় ছেড়ে দিল। কেউ কেউ বলল, আরে আসল বিয়ে তো ওদের অনেকদিন আগেই হয়ে গেছে। গান্ধর্ব বিয়েতে বাইরে তো কোনো ঘটা নেই, যত রঙের ছটা সব ভেতরে। বন্ধুদের ফাঁকি দেওয়ার ইচ্ছে ছিল তা ওরা ভালো করে দিয়েছে। কিন্তু এর মধ্যে এক কাণ্ড ঘটল। যে পাবলিসিটি কোম্পানিতে কয়েক বছর ধরে কাজ করতে পূর্ণেন্দু, তার ম্যানেজারের সঙ্গে চটাচটি হওয়ায় সেখানকার কাজ ছেড়ে দিল পূর্ণেন্দু। কিংবা ভাষান্তরে কোম্পানি ওকে ছাড়িয়ে দিল। আর একটা ছোট কনসার্নে পার্ট টাইমের ঠিকে কাজ নিল পূর্ণেন্দু। আগে যা মাইনে পেত তার চেয়ে অর্ধেকেরও কম পায়। খবরের কাগজটা যখনই হাতে পড়ে কর্মখালির স্তম্ভে সবচেয়ে আগে চোখ বোলায় পূর্ণেন্দু। এই নিয়ে সেদিন বিকেলে নিজের ঘরে বসে আরতি পূর্ণেন্দুকে ঠাট্টা করছিল। পূর্ণেন্দুর হাতে তখনও একখানা কাগজ, আর আরতির হাতে পাউডারের পাফ। সন্ধ্যার শোতে সিনেমায় যাবে দুজনে। তাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পূর্ণেন্দুর সাক্ষাতেই শান্ত প্রসাধন শেষ করছিল আরতি। ঘরে আর কেউ নেই। আরতির দাদা ছুটির দিনের বিকেলে বন্ধু মহলে আড্ডা দিতে বেরিয়েছে। রান্নাঘরের সামনে বিধবা খুড়িমা প্রতিবেশিনীর সঙ্গে আলাপে মগ্ন। গালে পাউডারের পাফ বুলোতে বুলোতে আয়নার দিকে তাকিয়ে আরতি বলল, বেকার বাবুর মুখখানা যা হয়েছে, এসো তোমার মুখেও একটু পাউডারের ছোপ লাগিয়ে দেই। পূর্ণেন্দু বলল, আমার মুখ বিনা পাউডারে লোকের সামনে বের করা চলে, এ তো আর তোমার মুখ নয়। কিন্তু বৃথা চেষ্টা, যত পাউডারের কোটায় উজাড় করো দুই গালের দুই গর্ত কিছুতেই ভরবে না। আলকাতটার রঙও কিছুমাত্র বদলাবার আশা নেই। যেতে হয়তো সংন্যাসে যেমনিতে চলো। হাতের পাপটা হাতেই রইল আরতির, গালে আর উঠল না। স্থির দৃষ্টিতে তাকালো সে আয়নার দিকে। পাশাপাশি দুটি মুখ দেখা যাচ্ছে আয়নার মধ্যে। একজন ৩০-৭০ হয়েও স্বাস্থ্যবান রূপবান, তার গায়ের রং গৌর, নাক চোখের গড়ন তীক্ষ্ণ। আর তারই পাশে আরেকটি মেয়ের মুখ থেকে শ্রী সৌন্দর্য যেন কেউ দ্রুত হাতে মুছে নিয়ে গেছে। সত্যি তার গাল ভেঙেছে, চোখ বসেছে, লাবণ্য লালিত্য যেন কিছুমাত্র নেই। তার বয়স যেন ৩০-এর নিচে নয়, ৪০-এর ঢের ওপরে। হঠাৎ কঠিন মুখে দূরে সরে দাঁড়ালো আরতি, বলল, ও, এই জন্যই তুমি এতদিন বিয়ে করনি? এই জন্যে বিয়ের নামে তুমি নানা অজুহাত দিয়েছ? বছরের পর বছর কেবল দেরি করেছ? কুরূপ কুৎসিত মেয়েকে নিয়ে পাহাড়ে পর্বতে লীলা খেলা করা যায়, বিয়ে করে লোকালয়ে তাকে নিয়ে তো আর বাস করা যায় না, কি বলো, তাই না? পূর্ণেন্দু হাসতে যাচ্ছিল, কিন্তু আরতির মুখের দিকে তাকিয়ে ওর হাসি মিলিয়ে গেল। গম্ভীর মুখে বলল, ঠিক তাই, এতকাল বাদে আমার মনের কথাটি ঠিক তোমার মুখ দিয়ে বেরিয়েছে আরতি। আরতি বলল, ঠিক ছাড়া কি? ভণ্ড লম্পট বদমাশ কোথাকার! তোমার মতলব আমার অনেক আগেই বুঝতে পারা উচিত ছিল। আমি নেহাত বোকা বলে বুঝতে পারিনি। তোমার মতো শট প্রবঞ্চককে এতদিন বিশ্বাস করেছি বলেই দু চোখ আমার এতদিন অন্ধ ছিল। পূর্ণেন্দু বলল, তা তো বটেই, আজ তো চোখ ফুটেছে। আজ আর কথা কি, সাধের প্রসাধনটুকু এবার শেষ করো। পাউডারের পাফটা পূর্ণেন্দুর কপাল লক্ষ্য করে ছুঁড়ে মারল আরতি। দেখা গেল ওর নিরিখ পাকা নয়। পাপটা পূর্ণেন্দুর কপালে না লেগে ডান চোখের চশমার কাছে গিয়ে লাগল। চশমা থাকা সত্ত্বেও কিছু পাউডার ওর ডান চোখের ভেতরে গিয়ে ঢুকল।
ভাগ্যে চশমাটা ছিল, নইলে চোখটা বোধহয় সে যাত্রায় একেবারেই যেত। পুনেন্দু উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। চশমার একটা কাঁচ পাউডারে ঢাকা, চোখটা বুজে গেছে, জ্বালা করছে ভেতরে। সে ভেতরে সব জ্বালা জিভে জড়ো করে পূর্ণেন্দু বলল, প্রেমের দেবতা অন্ধই বটে, নইলে তোমার মতো মেয়েকে। আরতি বলল, প্রেমের নাম ফের মুখে আনছ? লজ্জা করছে না তোমার? আমার মতো মেয়ে তো বটেই, আমার মতো মেয়ে না হলে তোমাকে এতদিন নাকানি চুবানি খাইয়ে ছাড়ত। কিন্তু যত বড় রূপবান কন্দর্প কান্তি পুরুষই তুমি হও, তুমি কাপুরুষ, তুমি অপদার্থ। তোমার যোগ্যতাও আমার আর জানতে বাকি নেই। অর্ধেক জীবন তো বেকারই রইলে, বাকি অর্ধেকে তো 100-150 টাকার বেশি রোজগারের ক্ষমতা হলো না। তোমার মুরদ আমি জানি। পূর্ণেন্দু বলল, ও, পুরুষের আসল মুরদ যে কোথায় তা বুঝি এতদিনে টের পেয়েছ? কিন্তু এত যখন উঁচু নজর, বয়স থাকতে থাকতে, চেহারা থাকতে থাকতে, মুরদওয়ালা ভুঁড়িওয়ালা পকেট ভারী কোনো লোকের কাছে গেলেই পারতে। এখনও সময় আছে, এখনও চেষ্টা করে দেখো। যদি বলো তো আমিও 2-1জনকে জোগাড় করে আনতে পারি। কি বলো, দেখবো নাকি? আরতি বলল, আমার দেখা আমি নিজেই দেখে নিতে পারবো, তার জন্য তোমার দরকার হবে না। তুমি যাও, চলে যাও আমার সম্মুখ থেকে। পূর্ণেন্দু জ্বলন্ত দৃষ্টিতে আরতির দিকে তাকালো, তারপর ঘর থেকে সত্যিই বেরিয়ে এলো। আরতির কাকিমা এসে বাধা দিলেন, কি হলো তোমাদের? কি নিয়ে ঝগড়া হলো? পূর্ণেন্দু কোনো জবাব না দিয়ে রাস্তায় গিয়ে নামল। অরুণদের বিবাদটা মিটাবার খুবই চেষ্টা করেছিল, কিন্তু পূর্ণেন্দু আর আরতি কেউ কারো খোঁজ নিল না, কেউ কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করল না। তারপর মাস 3 বাদে শোনা গেল আরতি বিয়ে করেছে। হ্যাঁ, নিজের বর নিজেই খুঁজে নিয়েছে, ও স্বয়ংবরা হয়েছে। ওর স্বামীর বয়স 40-এর কাছাকাছি, দেখতে আরতির চেয়ে ঢের বেশি কালো, স্বাস্থ্যও ভালো নয়, আর্থিক অবস্থা আরও খারাপ। 2য় শ্রেণীর একটি বাংলা খবরের কাগজের সাব এডিটর, নাম কালীপদ দাস। অরুণ আপত্তি করে বলেছিল, এ কি করছিস আরতি? এ কি বিয়ে না আত্মহত্যা? আরতি জবাব দিয়েছিল, আত্মহত্যা নয় দাদা, বিয়ে। রাশি নক্ষত্র মিলিয়ে ঘটকালি করেছি, আর কোনো অঘটন ঘটবে না। ওর সঙ্গে আমার বনবে। বিয়ের সময় পূর্ণেন্দুকে জানায়নি আরতি। এতদিনের আলাপ পরিচয়, কিন্তু ভদ্রতা করে একটা চিঠি দিয়েও খবর দেয়নি। তবু অরুণের আরেক বন্ধু নিরঞ্জন সেনের কাছে সব খবরই শুনেছিল পূর্ণেন্দু। তার মতো কালীপদরও বাপ মা ভাই বোন কি নিকট আত্মীয় কেউ নেই। স্বামী স্ত্রী দুজনের সংসার। ঢাকুরিয়া স্টেশন রোডের একতলা ভাড়াটে বাড়িতে ছোট ছোট দুখানি ঘর। মনে হয় বিয়ে করবার পর ওরা যেন আত্মগোপন করে রয়েছে, দিন গুজরান করছে কোনো রকমে। গড়পাড়ের পুরনো স্কুলটা ছেড়ে দিয়ে আরতি যাদবপুর উদ্বাস্তু কলোনির নতুন একটা স্কুলে হেডমিস্ট্রেস হয়েছে। পূর্ণেন্দু জিজ্ঞেস করেছিল, বেশ সুখে আছে তাহলে? নিরঞ্জন বলেছিল, আছে। সুখে আছে কিনা সে কথা জিজ্ঞেস করা উচিত নয়, জবাব দেওয়া অসম্ভব। কিন্তু তুমি সব কিছুর জন্য দায়ী পূর্ণেন্দু, তোমার ভুলে এসব হলো। পূর্ণেন্দু বলল, তা হবে, কিন্তু আমি ভাবছি কালীপদবাবু ওকে বিয়ে করলেন কোন সাহসে? আরতির আগেকার জীবনের কথা কি ওর কানে যায়নি? নিরঞ্জন জবাব দিল, হয়তো কানে গেছে, কিন্তু ভ্রুক্ষেপ করেনি। বোধহয় নিজের জীবনে ও ধরনের কিছু অঘটন ঘটে থাকবে। পূর্ণেন্দু কৌতূহলী হয়ে বলল, কেন, তেমন কিছু শুনেছ নাকি? নিরঞ্জন বলল, শুনেছিলাম যেন একটু একটু, কিন্তু নাম ধাম জ্ঞাতিগোত্রের খবর কিছু বলতে পারবো না পূর্ণেন্দু। আমি জাত সাংবাদিক নই। বলে নিরঞ্জন পূর্ণেন্দুর মুখ বন্ধ করে দিয়েছিল। তারপরে 2 বছরে পার্ট টাইমের চাকরিতে হোল টাইমার হয়েছে পূর্ণেন্দু। এছাড়া আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। অফিস থেকে ফিরে এসে এক একদিন মনটা যখন ভারী খারাপ লাগতো, পার্কে কি ময়দানে গিয়ে বসত পূর্ণেন্দু। আজকাল আর সেসব জায়গাও ভালো লাগে না। এখন এই বিপুল পৃথিবীতে তার জন্য মাত্র 2টি জায়গায় আছে, মেসের ঘর আর অফিস। বেশিরভাগ সময় বই নিয়ে কাটে, তবু মাঝে মাঝে ভুলে চাবি না দেওয়া ঘড়ির মতো
জীবনটা যেন নিশ্চল অসাড় হয়ে পড়ে। গোবিন্দের আনা চা টোস্ট খেয়ে ঘন্টার পর ঘন্টা সেই আধময়লা বিছানায় কাত হয়ে পড়ে রইল পূর্ণেন্দু। তার চোখের সামনে গত 10-12 বছরের হঠাৎ এক একটা দিন, এক একটা রাত ভেসে ভেসে আসতে লাগল। সে দিনরাতগুলি মোটেই কালক্রমিক নয়, নানা সময়ের ছেঁড়া ছেঁড়া টুকরো ঘটনা। কিন্তু পূর্ণেন্দুর মনে হতে লাগল সেগুলির প্রত্যেকটি পরিপূর্ণ, আর একজনের হাসি, ছোঁয়া আর কথায় ভরা। কিন্তু আশ্চর্য, এত কাণ্ডের পর, এত নিষ্ঠুর নির্মম ব্যবহারের পর এই 2 বছরের মধ্যে কোনো রকম খোঁজখবর না নিয়ে, কোনো রকম অনুতাপ ও অনুশোচনা কি ক্ষমা ভিক্ষা না করে হঠাৎ আজ অমন চিঠি লিখতে গেল কেন আরতি? তোমার সঙ্গে কথা আছে, চিঠি পেয়ে চলে এসো। এ কথা লিখল কোন সাহসে, কোন ভরসায়, কিসের দাবিতে? না, যাবে না পূর্ণেন্দু, কিছুতেই যাবে না। তার কি কোনো আত্মসম্মান বোধ নেই? 2 বছর আগে যেভাবে পূর্ণেন্দুকে আরতি বিদায় করেছিল, সে কথা কি পূর্ণেন্দু ভুলে গেছে? জীবনে কি কোনো দিন ভুলতে পারবে? না, কোনো দিন আর আরতির মুখ দেখবার ইচ্ছে জাগবে না পূর্ণেন্দুর মনে। না, কোনো দিনও না। কিন্তু আরতিও সেসব কথাই জানে। তবু কি করে লিখতে পারল, তোমার সঙ্গে কথা আছে, তুমি এসো? আশ্চর্য মেয়েদের মন, আশ্চর্য ওদের মনের বিশ্বাস। পৃথিবীর পরম বিস্ময় এই মেয়েরা। সন্ধ্যা উতরে গেল। গোবিন্দ এসে সুইচ টিপে একবার আলো জ্বেলেছিল। পূর্ণেন্দু নিজে উঠে গিয়ে সুইচ অফ করে দিয়ে এলো। কিন্তু আকাশে ভাদ্র মাসের শুক্লা ত্রয়োদশীর চাঁদ। জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে ঘরে। জ্যোৎস্না এসে পড়েছে পূর্ণেন্দুর ময়লা বিছানায়। তক্তপোষের তলায় পরিষ্কার দেখা যাচ্ছে পূর্ণেন্দুর বড় চামড়ার সুটকেসটা। সেবার দুজনে মিলে এলাহাবাদ থেকে পছন্দ করে কিনেছিল। পূর্ণেন্দু বিছানা ছেড়ে উঠে পড়ল। সুটকেস খুলে বার করল ধোয়া আদ্যির পাঞ্জাবি আর মিহি ধুতিখানা। বেশ বাসে পূর্ণেন্দু, একটু শৌখিন। কিন্তু আজকাল আদ্যি আর বড় একটা পরে না পূর্ণেন্দু। আজ পরল, ভালো করে পালিশ করল জুতো। আয়নার সামনে দাঁড়িয়ে মিনিট 5 ধরে মাথা আঁচড়াল। টেবিলের ওপর থেকে ভাঁজ করা চিঠিটা নিয়ে বুক পকেটে রাখল। বুকের তাপ লাগলো চিঠিতে, না চিঠির তাপ লাগলো বুকে? দৌড়টা তালা বন্ধ করে চুপে চুপে বেরিয়ে পড়ল পূর্ণেন্দু, যেন কেউ তাকে দেখতে না পায়। পূর্ণেন্দু কি ঢাকুরিয়ায় যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ক্ষতি কি? কি কথা আছে আরতির? না হয় শুনে এলো একটু, না হয় দেখে এলো তার গৃহস্থালী। আরতি নিজের হাতে লেখা দলিল, নিজের হাতের আমন্ত্রণ লিপি তো পূর্ণেন্দুর সঙ্গেই আছে। তার আর ভয় কি? দাসমশাই হয়তো একটু ভ্রু কুচকে তার দিকে তাকাবেন। তা তাকালেই বা কি? পূর্ণেন্দু মোটেই ভ্রু কোচকাবে না। কালীপদর চোখে চোখ রেখে পূর্ণেন্দু দিব্যি সহজভাবে বাজারে মাছ আর আলু পটলে দর নিয়ে আলাপ করবে। তারপর এক ফাঁকে পূর্ণেন্দু আরতিকে জিজ্ঞেস করবে তার কথাটা কি। শিয়ালদহ পর্যন্ত হেঁটে এলো পূর্ণেন্দু। এসে দাঁড়ালো বাস স্টপেজে। 3-3 এ 33-36 যত বাজে নম্বরের বাস আসছে। অধীর হয়ে উঠল পূর্ণেন্দু। ট্রেনে যাবে কিনা ভাবছে। 8B ডবল ডেকার এসে দাঁড়ালো। পূর্ণেন্দু আর দাঁড়ালো না, সোজা উঠে গেল ভেতরে। দোতলায় গিয়ে সামনের বেঞ্চটি দখল করে বসল। বাস ছেড়ে দিল। আকাশে চাঁদ, বাতাসে স্নিগ্ধতা। এক গাছের ডাল হেলে পড়েছে আরেক গাছে। তোমার সঙ্গে কথা আছে। কি কথা আছে আরতির? অভাব অনটনের কথা? স্বামীর অনাদর অবিশ্বাসের কথা? মনের অস্বস্তি অশান্তির কথা? না আরও কিছু, নাকি আরও কিছু? তা নেতিবাচক নয়, তা পরম ইতিবাচক, অস্তিত্বে ভরা। তা আছে, তা এখনো আছে। তোমার সঙ্গে কথা আছে। কন্ডাক্টরের চড়া গলার হাঁকে চমক ভাঙল পূর্ণেন্দুর। ঢাকুরিয়ার মোড়।
পাছে মোড় ছাড়িয়ে যায়, তাই বাস বাধা থাকা সত্ত্বেও বাদকে বাদ বলে হুড়মুড় করে নেমে পড়ল পূর্ণেন্দু। রাস্তা জানে, বাড়ির মালিকের নাম জানে, কিন্তু নম্বর তো জানে না। নম্বর তো সে শোনেনি নিরঞ্জনের কাছে, ঠিকানা তো তাকে জানায়নি আরতি। সে জানে পূর্ণেন্দু যদি আসেই ঠিকানা খুঁজে আসতে পারবে, আর যদি না আসে তাহলে ঠিকানা দিয়ে বা লাভ কি? হাত ঘড়িতে সময় দেখল পূর্ণেন্দু, রাত 9টা। এরই মধ্যে ঘুমন্ত পাড়া, ঝিমন্ত পাড়া, কিন্তু আকাশে চাঁদ দিব্যি জেগে রয়েছে। মোড়ের পানবিড়ির দোকানটির ঝাঁপ এখনো বন্ধ হয়নি। এক প্যাকেট সিগারেট কিনে দোকানে গিয়ে জিজ্ঞেস করল পূর্ণেন্দু, এখানে কালীপদ দাসের বাসা কোনটা? খবরের কাগজে কাজ করে যে কালীপদ দাস, যার স্ত্রী যাদবপুর কলোনি স্কুলের হেডমিস্ট্রেস। দোকানি এবার চিনতে পারল, আঙুল দিয়ে দেখিয়ে দিল নতুন লাল বাড়িটা। পূর্ণেন্দু আস্তে আস্তে এগোতে লাগলো। ওই হৃৎপিণ্ডের শব্দে পায়ের শব্দ ঢেকে যাচ্ছে। বাড়ির সামনে গিয়ে কড়া নাড়ল পূর্ণেন্দু। 12 বছর আগে আরতিদের বাড়ির কড়া নাড়তে গিয়ে হাত যেমন কাঁপত, আজও তেমনি কাঁপতে লাগলো। একটু বাদে দরজা খুলল, আলো জ্বলল বাইরের ঘরে। তারপর হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপর সে এসে দাঁড়ালো সামনে। অস্ফুট স্বরে বলল, কে? পূর্ণেন্দু কোনো জবাব দিল না। আরতির প্রশ্নের উত্তর তো সে নিজেই। কয়েক সেকেন্ড চুপচাপ কাটল, মনে হলো কয়েক যুগ। আরতির পরনে চওড়া কালো পেড়ে শাড়ি, মাথায় আঁচল নেই, কিন্তু দুপাশের ঘন মসৃণ কালো চুলের মাঝখানে পুরু সিঁদুরের দাগ আছে। কানে রিং, গলায় সরু হার, হাতে দুটি পালা, গাল দুটি ভরাট, ঠোঁটে পানের দাগ। একটু যেন ক্ষুণ্ণ হলো পূর্ণেন্দু। সারাটা পথ যে যোগিনী সন্ন্যাসিনী মূর্তির সে ধ্যান করতে করতে আসছিল, আরতির চেহারার সঙ্গে সে মূর্তির মিল নেই। আরতি সুখেই আছে, কিন্তু মানুষের বাইরের সুখ দেখে কি ভেতরের স্বাচ্ছন্দ্য সবসময় আন্দাজ করা যায়? আরতি বলল, এসো, ভেতরে এসো। পূর্ণেন্দু বলল, কালীপদবাবু কোথায়? আরতি বলল, তুমি তার নাম জানো? পূর্ণেন্দু বলল, জানি। তিনি কোথায়? আরতি বলল, তার নাইট ডিউটি, প্রায় ঘণ্টাখানেক হলো বেরিয়ে গেছেন। পূর্ণেন্দু ভাবল, তাই তো, সে কি বোকা! কালীপদ নাইট ডিউটি না থাকলে, সে না বেরিয়ে গেলে আরতি পূর্ণেন্দুকে আসতে লিখবে কেন? ভেতরে ঢুকতে বলবে কি করে? খান 2-3 উঁচু নিচু চেয়ারে সাজানো বসবার ঘর। এক পাশে দেয়াল ঘেঁষে একখানি তক্তপোষও আছে। উত্তর দিকের দেয়ালে একখানি ক্যালেন্ডার, আর 3 দিকের দেয়াল সাদা, সদ্য চুনকাম করা হয়েছে। ঘরের বাতাসে তার গন্ধ। নিচু একটা বেতের চেয়ার দেখে আরতি বলল, বসো, কেমন আছো? পূর্ণেন্দু বলল, তোমার প্রশ্নটি যত সোজা, তার জবাব তত সহজ নয় আরতি। কেমন আছি বলে তোমার মনে হয়? আরতি একথার জবাব এড়িয়ে গিয়ে নতুন প্রশ্ন করল, এতদিন বাদে বুঝি মনে পড়ল? পূর্ণেন্দু বলল, তোমারও তো এতদিন বাদেই মনে পড়েছে আরতি। তুমিও তো 2 বছর বাদেই এই প্রথম খোঁজ নিয়েছ, চিঠি লিখেছ। আরতি বিস্মিত হয়ে বলল, চিঠি? চিঠি আবার কিসের? পূর্ণেন্দু একটু থামল। দিয়ে যদি অস্বীকার করতে চাও সে কথা আলাদা, কিন্তু চিঠিখানা আমি পকেটে করে নিয়ে এসেছি আরতি, তোমাকে ফেরত দিলাম। চিঠিটা পকেট থেকে বের করে আরতির হাতে দিল পূর্ণেন্দু। আরতি একটু কম্পিত হাতেই নিল চিঠিখানা। চোখ বুলিয়ে গেল লাইন দুটির উপর। মুহূর্তের জন্য মুখখানা আরক্ত হয়ে উঠল ওর। আস্তে আস্তে বলল, এ তো পুরনো চিঠি। আমাদের শ্যামবাজারের বাসা থেকে তোমার মেসের ঠিকানায় লিখেছিলাম। সেবার ছুটিতে আমাদের জব্বলপুর যাওয়ার কথা হচ্ছিল। পূর্ণেন্দু বলল, পুরনো চিঠি? তুমি ঠিক বলছো? আরতি ম্লান একটু হাসল। বেঠিক বলে তোমাকে আজ আর লাভ কি? পূর্ণেন্দু বলল, তা ঠিক।
চিঠিতে ঠিকানা কি তারিখ দেওয়ার বড় একটা অভ্যেস ছিল না আরতির। এই চিঠিতেও সেই কালের চিহ্ন বাদ পড়েছে। কিন্তু আরতির চিঠি এ কালের নয়, বিগত কালের, বিগত জীবনের। এ চিঠির আজ আর কোনো অর্থ নেই। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইল পূর্ণেন্দু। ওর কল্পসৌধ ভেঙে চুরমার হয়ে গেছে, চাঁদ মুছে গেছে আকাশ থেকে। কথা আছে, এ কথা মিথ্যে। কোনো কথা নেই, কোনো কথা নেই। এ হলো সব কথার শেষ কথা। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পূর্ণেন্দু। বলল, চললাম আরতি। চিঠিটা সত্যি আমার টেবিলে পড়েছিল। তোমাকে আমি ব্ল্যাকমেল করতে আসিনি, বিশ্বাস করো। আরতি বলল, ছি, তা তুমি কোনোদিন করতে পারো না। পূর্ণেন্দু বলল, এখন বুঝতে পারছি, এসব হয়তো অক্ষয়বাবুরই কীর্তি। তোমার পুরন চিঠির বান্ডিল আমার খোলা ড্রয়ারে থাকে, তারই হয়তো একখানা অক্ষয়বাবুর হাতে পড়েছে, আর তিনি তাই নিয়ে আমার সঙ্গে নির্মম পরিহাস করেছেন। এখন বুঝতে পারছি। কিন্তু তিনি আর কতটুকু পরিহাস করতে পেরেছেন আরতি? ভাগ্যের বিদ্রূপ তার চেয়ে ঢের বেশি। চলি আরতি, চিঠিটা রইল তোমার কাছে। ছিঁড়ে ফেলো, পুড়িয়ে ফেলো, আর কোনোদিন আমার এমন ভুল হবে না। পূর্ণেন্দু বেরিয়ে আসছিল, আরতি বাধা দিয়ে বলল, একটু দাঁড়াও। পূর্ণেন্দু বলল, কি বলছো? আরতি তক্তপোষের উপর থেকে চিঠিখানা তুলে নিয়ে পূর্ণেন্দুর সামনে এসে ওর গা ঘেঁষে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে চিঠিটা রেখে দিল ওর বুক পকেটে। পূর্ণেন্দু বিস্মিত হয়ে বলল, ও কি করছো? আরতি বলল, চিঠি তুমি নিয়ে যাও, ও তো তোমারই। পূর্ণেন্দু বলল, কিন্তু এ পুরনো চিঠি দিয়ে কী করব? আরতি একবার চোখে চোখে তাকালো পূর্ণেন্দুর। ওর চোখের কোলে জল। সেই জল লুকোবার জন্যই বোধহয় আরতি চোখ নামালো। তারপর মৃদু স্বরে বলল, না, ও চিঠি পুরনো নয়, ও চিঠি পুরনো হয় না। আরতি দাঁড়ালো না, দ্রুত পায়ে পর্দা ঠেলে ভেতরের ঘরে চলে গেল। নীল রঙের পর্দাটা কাঁপতে লাগলো আস্তে আস্তে। নীল সমুদ্রে ঢেউ উঠেছে। পূর্ণেন্দু মুহূর্তকাল সেই দিকে তাকিয়ে রইল। তারপর মুখ ফিরিয়ে নেমে এলো রাস্তায়। মোড় থেকে বাস ধরতে হবে। শেষ বাস বোধহয় এখনো চলে যায়নি। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, চিঠি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।